অপু সেদিন জেলে পাড়ায় কড়ি খেলিতে গিয়াছিল। কয়েক স্থানে বিফল মনোরথ হইয়া ঘুরিতে ঘুরিতে বাবুরাম পাড়ুইয়ের বাড়ির নিকটবর্তী তেঁতুল তলার কাছে আসিয়াই তাহার মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। তেঁতুল তলায় কড়ি খেলার আড্ডা খুব জমিয়াছে। সকলেই জেলে পাড়ার ছেলে, কেবল ব্রাহ্মণ পাড়ার ছেলের মধ্যে আছে পটু। অপুর সঙ্গে পটুর তেমন আলাপ নাই, কারণ পটুর যে পাড়ায় বাড়ি অপুদের বাড়ি হইতে তাহা অনেক দূর। অপুর চেয়ে বয়সে পটু কিছু ছোট। অপুর মনে আছে, প্রথম যেদিন সে প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় ভর্তি হইতে যায়, সেই দিনই ছেলেটিকেই সে শান্তভাবে বসিয়া তাল পাতা মুখে পুড়িয়া চিবাইতে দেখিয়াছিল। অপু তাহার কাছে গিয়া বলিল, কটা করি? পটু কড়ির গেঁজে বাহির করিয়া দেখাইল। রাঙা সুতার বুনানি ছোট্ট গেঁজেটি তাহার অত্যন্ত শখের জিনিস। বলিল, 17টা এনেছি, 7টা সোনা গেঁটে, হেরে গেলে আরো আনবো। পরে সে গেঁজেটা দেখাইয়া হাসি মুখে কহিল, কেমন দেখেছিস? গেঁজেটায় 1 পণ কড়ি ধরে। খেলা আরম্ভ হইল। প্রথমটা পটু হারিতেছিল, পরে জিতিতে শুরু করিল। কয়েকদিন মাত্র আগে পটু আবিষ্কার করিয়াছে যে কড়ি খেলায় তাহার হাতের লক্ষ্য অব্যর্থ হইয়া উঠিয়াছে। সেই জন্যই সে দিগ্বিজয়ের উচ্চাশায় প্রলুব্ধ হইয়া এত দূর আসিয়াছিল। খেলার নিয়মানুসারে পটুর উপর হইতে টুক করিয়া বড় কড়ি দিয়া তাক ঠিক করিয়া মারিতেই যেমন একটা কড়ি বোঁ করিয়া ঘুরিতে ঘুরিতে ঘর হইতে বাহির হইয়া যায়, অমনি পটুর মুখ অসীম আহ্লাদে উজ্জ্বল হইয়া ওঠে। পরে সে জিতিয়া পাওয়া কড়িগুলি তুলিয়া গেঁজের মধ্যে পুড়িয়া লোভে ও আনন্দে বারবার গেঁজেটির দিকে চাহিয়া দেখে সেটা ভর্তি হইতে আর কত বাকি। কয়েকজন জেলের ছেলে কি পরামর্শ করিল। একজন পটুকে বলিল, আর 1 হাত তফাৎ থেকে তোমায় মারতে হবে ঠাকুর, তোমার হাতে টিপ বেশি। পটু বলিল, বারে, তা কেন? টিপ বেশি থাকাটা দোষ বুঝি? তোমরাও যেত না, আমি তো কাউকে বারণ করিনি। পরে সে চারিদিকে চাহিয়া দেখিল জেলের ছেলেরা সব একদিকে হইয়াছে। পটু ভাবিল, এত বেশি করি আমি কোনোদিন জিতিনি, আজ আর খেলছি নে। খেললে কি এই কড়ি বাড়ি নিয়ে যেতে পারবো? আবার 1 হাত বাদ বেশি, সব হেরে যাব। হঠাৎ সে ছোট্ট থলেটি হাতে লইয়া বলিল, আমি 1 হাত বেশি নিয়ে খেলবো না, আমি বাড়ি যাচ্ছি। পরে জেলের ছেলেদের ভাবভঙ্গি ও চোখের নিষ্ঠুর দৃষ্টি দেখিয়া সে নিজের অজ্ঞাতসারে কড়ির থলিটি শক্ত মুঠায় চাপিয়া রাখিল। একজন আগাইয়া আসিয়া বলিল, তা হবে না ঠাকুর, কড়ি জিতে পালাবে বুঝি? সঙ্গে সঙ্গে সে হঠাৎ পটুর থলিশুদ্ধ হাতটা চাপিয়া ধরিল। পটু ছাড়াইয়া লইতে গেল, কিন্তু জোরে পারিল না। বিষণ্ণ মুখে বলিল, বারে, ছেড়ে দাও না আমার হাত। পিছন হইতে কে একজন তাহাকে ঠেলা মারিল। সে পড়িয়া গেল বটে, কিন্তু কড়ির থলি ছাড়িল না। সে বুঝিয়াছে এইটি কাড়িবার জন্য ইহাদের চেষ্টা। পড়িয়া গিয়া সে প্রাণপণে থলিটা পেটের কাছে চাপিয়া রাখিতে গেল, কিন্তু একে সে ছেলে মানুষ, তাহাতে গায়ের জোরও কম। জেলে পাড়ার বলিষ্ঠ বয়সে বড় ছেলেদের সঙ্গে কতক্ষণ যুজিতে পারিবে? হাত হইতে কড়ির থলিটা অনেকক্ষণ কোন ধারে ছিটকাইয়া পড়িয়াছিল। কড়িগুলি চারিধারে ছত্রাকার হইয়া গেল। অপু প্রথমটা পটুর দুর্দশায় একটু যে খুশি না হইয়াছিল
তাহা নহে, কারণ সেও অনেক করি হারিয়াছে। কিন্তু পটুকে পড়িয়া যাইতে দেখিয়া, বিশেষ করিয়া তাহাকে অসহায়ভাবে পড়িয়া মার খাইতে দেখিয়া তাহার বুকের মধ্যে কেমন করিয়া উঠিল। সে ভিড় ঠেলিতে আগাইয়া গিয়া বলিল, ছেলে মানুষ, ওকে তোমরা মারছো কেন? বারে, ছেড়ে দাও, ছাড়ো। পরে সে পটুকে মাটি হইতে উঠাইতে গেল, কিন্তু পিছন হইতে কাহার ঘুষি খাইয়া অনেকক্ষণ সে চোখে কিছু দেখিতে পাইল না। তারপর ঠেলাঠেলিতে সেও মাটিতে পড়িয়া গেল। অপু কাউকে কথা এখনো বলে নাই, দিদিকেও না। সেদিন সে দুপুরবেলা বাবার অনুপস্থিতিতে ঘরের দরজা বন্ধ করিয়া চুপি চুপি বইয়ের বাক্সটা লুকাইয়া খুলিল। অধীর আগ্রহের সহিত সে এ বই ও বই খুলিয়া খানিকটা করিয়া ছবি দেখিতে এবং খানিকটা বইয়ের মধ্যে ভালো গল্প লেখা আছে কিনা দেখিতে লাগিল। একখানা বইয়ের মলাট খুলিয়া দেখিল নাম লেখা আছে সর্বদর্শন সংগ্রহ। ইহার অর্থ কি বা বইখানা কোন বিষয়ের, তাহা সে বিন্দু বিসর্গও বুঝিল না। বইখানা খুলিতেই একদল কাগজ কাটা পোকা নিঃশব্দে বিবর্ণ মার্বেল কাগজের নিচ হইতে বাহির হইয়া ঊর্ধ্বশ্বাসে যেদিকে দুই চোখ যায় দৌড় দিল। অপু বইখানা নাকের কাছে নিয়া ঘ্রাণ লইল। কেমন পুরনো পুরনো গন্ধ। মেটে রঙের পুরু পুরু পাতাগুলার এই গন্ধটা তাহার বড় ভালো লাগে। গন্ধটাই কেবলই তাহার বাবার কথা মনে করাইয়া দেয়। অত্যন্ত পুরনো মার্বেল কাগজের বাঁধাই মলাট, নানা স্থানে চটা উঠিয়া গিয়াছে। এই রকম পুরনো বইয়ের উপরই তাহার প্রধান মোহ। সেই জন্য সেই বইখানা বালিশের তলায় লুকাইয়া রাখিয়া অন্যান্য বই তুলিয়া বাক্স বন্ধ করিয়া দিল। লুকাইয়া পড়িতে পড়িতে এই বইখানিতেই একদিন সে পড়িল বড় অদ্ভুত কথাটা। হঠাৎ শুনিলে মানুষ আশ্চর্য হইয়া যায় বটে, কিন্তু ছাপার অক্ষরে বইখানার মধ্যে এ কথা লেখা আছে। সে পড়িয়া দেখিল, পারদের গুণ বর্ণনা করিতে করিতে লেখক লিখিয়াছেন শকুনির ডিমের মধ্যে পারদ পুড়িয়া কয়েকদিন রৌদ্রে রাখিতে হয়, পরে সেই ডিম মুখের ভিতর পুড়িয়া মানুষ ইচ্ছা করিলে শূন্য মার্গে যদৃচ্ছা বিচরণ করিতে পারে। অপু নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না। আবার পড়িল, আবার পড়িল। পরে নিজের ডালা ভাঙা বাক্সটার মধ্যে বইখানা লুকাইয়া রাখিয়া বাহিরে গিয়া কথাটা ভাবিতে ভাবিতে সে অবাক হইয়া গেল। দিদিকে জিজ্ঞাসা করে, শকুনির বাসা বাঁধে কোথায় জানিস দিদি? তাহার দিদি বলতে পারে না। সে পাড়ার ছেলেদের সতু, নিপু, কিনু, পটল, ন্যাড়া সকলকে জিজ্ঞাসা করে। কেউ বলে, সে এখানে নয়, উত্তর মাঠে উঁচু গাছের মাথায়। তাহার মা বকে, এই ঠিক দুপুরবেলায় কোথায় ঘুরে বেড়াস? অপু ঘরে ঢুকিয়া শুইবার ভান করে ও বইখানা খুলিয়া সেই জায়গাটা আবার পড়িয়া দেখে। আশ্চর্য, এত সহজে উড়িবার উপায়টা কেউ জানে না। হয়তো এই বইখানা আর কাহারও বাড়ি নাই, শুধু তাহার বাবারই আছে। হয়তো এই জায়গাটা আর কেহ পড়িয়া দেখে নাই, শুধু তাহারই চোখে পড়িয়াছে এতদিনে। বইখানার মধ্যে মুখ গুজিয়া আবার সে আঘ্রাণ লয়, সেই পুরনো পুরনো গন্ধটা। এই বইয়ে যাহা লেখা আছে তাহার সত্যতা সম্বন্ধে তাহার মনে আর কোনো অবিশ্বাস থাকে না। পারদের জন্য ভাবনা নাই। পারদ মানে পাড়া, সে জানে। আয়নার পিছনে পাড়া মাখানো থাকে। একখানা ভাঙা আয়না বাড়িতে আছে, উহা সে জোগাড় করিতে পারিবে ক্ষণ। কিন্তু শকুনির ডিম এখন সে কোথায় কি করিয়া পায়? সন্ধান অবশেষে মিলিল।
হিরু নাপিতের কাঁঠাল তলায় রাখালেরা গরু বাঁধিয়া গৃহস্থের বাড়িতে তেল তামাক আনিতে যায়। অপু গিয়া তাহাদের পাড়ার রাখালকে বলিল, তোরা কত মাঠে বেড়াস, শকুনির বাসা দেখতে পাস? আমায় যদি একটা শকুনির ডিম এনে দিস, আমি 2 পয়সা দেব। দিন 4 পরেই রাখাল তাহাদের বাড়ির সামনে আসিয়া তাহাকে ডাকিয়া কোমরের থলি হইতে 2টি কালো রঙের ছোট ছোট ডিম বাহির করিয়া বলিল, এই দেখো ঠাকুর, এনেছি। অপু তাড়াতাড়ি হাত বাড়াইয়া বলিল, দেখি। পরে আহ্লাদের সহিত নাড়িয়া চাড়িয়া বলিল, শকুনির ডিম ঠিক তো? রাখাল সে সম্বন্ধে ভুরি ভুরি প্রমাণ উত্থাপিত করিল। ইহা শকুনির ডিম কিনা এ সম্বন্ধে সন্দেহের কারণ নাই। সে নিজের জীবন বিপন্ন করিয়া কোথাকার কোন উঁচু গাছের মগডাল হইতে সংগ্রহ করিয়া আনিয়াছে, কিন্তু 2টি 2 আনার কম দিবে না। পারিশ্রমিক শুনিয়া অপু অন্ধকার দেখিল, বলিল, 2 পয়সা দেব। আর আমার কড়িগুলো নিবি? সব দিয়ে দেব। একটি টিনের কৌটো ভর্তি করি সব। এই এত বড় বড় সোনা গেটে, দেখবি? দেখাবো। রাখালকে সাংসারিক বিষয় অপুর অপেক্ষা অনেক হুঁশিয়ার বলিয়া মনে হইল। সে নগদ পয়সা ছাড়া কোনো রকমেই রাজি হয় না। অনেক দরদস্তুর পর আসিয়া 4 পয়সায় দাঁড়াইল। অপু দিদির কাছে চাহিয়া চিন্তিয়া আরো 2টা পয়সা জোগাড় করিয়া দাম চুকাইয়া দিয়া ডিম 2টি লইল। তাহা ছাড়া রাখাল কিছু কড়িও লইল। এই কড়িগুলা অপুর প্রাণ। অর্ধেক রাজত্ব রাজকন্যার বিনিময়েও সে এই কড়ি কখনো হাতছাড়া করিত না অন্য সময়। কিন্তু আকাশে উড়িবার আমাদের কাছে কি আর বেগুন বিচি খেলা। ডিমটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তাহার প্রাণটা যেন ফুঁ দেওয়া রবারের বেলুনের মতো হালকা হইয়া ফুলিয়া উঠিল। তারপর যেন একটু সন্দেহের ছায়া তাহার মনে আসিয়া পৌঁছিল। সন্ধ্যার আগে একা একা ন্যাড়াদের আম গাছের কাঁটা গুড়ির উপর বসিয়া সে ভাবিতে লাগিল, সত্যি সত্যি উড়া যাইবে তো? আচ্ছা, সে উড়িয়া কোথায় যাইবে? মামার বাড়ির দেশে? বাবা যেখানে আছে সেখানে? নদীর ওপারে? শালিক পাখি ময়না পাখির মতো ওই আকাশের গায়ে তারা যেখানে উঠিয়াছে ওখানে? সেই দিনই কি তাহার পরদিন সন্ধ্যার একটু আগে দুর্গা সলিতা পাকাইবার জন্য ছেঁড়া ন্যাকড়া খুঁজিতেছিল। তাকের হাঁড়ি কলসির পাশে গোঁজা ছেঁড়া খোড়া কাপড়ের টুকরার তাল হাতড়াইতে হাতড়াইতে কি যেন ঠক করিয়া তাহার পিছন গড়াইয়া মেঝের উপর পড়িয়া গেল। ঘরের ভিতর অন্ধকার, ভালো দেখা যায় না। দুর্গা মেঝে হইতে উঠাইয়া লইয়া বাহিরে আসিয়া বলিল, ও মা, কিসের 2 বড় বড় ডিম এখানে? পড়ে একেবারে গুঁড়ো হয়ে গিয়েছে। দেখেছ কি পাখি ডিম পেড়েছে ঘরের মধ্যে মা? তাহার পর কি ঘটিল সে কথা না তোলাই ভালো। অপু সমস্ত দিন খাইল না। রুদ্রমূর্তি, কান্নাকাটি, হৈ হৈ কাণ্ড। তাহার মা ঘাটে গল্প করে, ছেলেটার যে কি কাণ্ড! ও মা, এমন কথাও তো কখনো শুনিনি। শকুনির ডিম নিয়ে নাকি মানুষ উড়তে পারে? ওই ওদের বাড়ির রাখাল ছোঁড়াটা, তাকে বুঝি বলেছে, সে কোত্থেকে 2 কাগের না কিসের ডিম এনে বলেছে, এই নাও শকুনের ডিম। তাই নাকি আবার 4 পয়সা দিয়ে কিনেছে তার কাছে। ছেলেটা যে কি বোকা, সে আর কি বলবো। কি করি যে ছেলে নিয়ে আমি? কিন্তু বেচারি সর্বজয়া কি করিয়া জানিবে? সকলেই তো কিছু সর্বদর্শন সংগ্রহ পড়ে নাই, বা সকলেই কিছু পারদের গুণও জানে না। আকাশে তাহা হইলে তো সকলেই উড়িত।